আজকে আমরা উপস্থিত হয়েছি আদিবাসী সোশিয়াল এডুকেশনাল কালচারাল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের প্রধান কার্যালয়ে। এখানে আমরা পেয়েছি কার্যালয়ের প্রধান সাধারণ সম্পাদক মাননীয় ডক্টর সুবোধ হাঁসদা। ওনার কাছ থেকে আমরা জানতে চাইব যে গত 8 তারিখ যে বন্ধ হয়েছিল ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে, এই বিষয়ে আমি জানতে চাইব। এখানে উপস্থিত আছেন তার সাথে আমাদের সংগঠনের অর্থাৎ আদিবাসী সোশিয়াল এডুকেশন কালচারাল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাননীয় গুরুপদ হাঁসদা। ওনার কাছ থেকে জানতে চাইব। আচ্ছা, আপনারা মোটামুটি ওই বন্ধের ব্যাপারে যেটা জানতে চাইছেন সেটা নিয়ে আমি এটাই বলবো, এই দেশ স্বাধীন হওয়ার এত বছর পর, 75 বছর পর ভারতবর্ষের বুকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। কেননা এই 75 বছরে যেখানে নিজেদের জাতি পরিবর্তনের কোনো রকম সাড়া শব্দ আমরা পাইনি, তো স্বাধীনতার 75 বছর পরে তেমনই আমরা একটা সাড়া পাচ্ছি যে মাহাতো কুর্মী সমাজ নিজেদেরকে আদিবাসী দাবি করছেন এবং তাদেরকে যাতে আদিবাসী করা হয় তার জন্য ওনারা আন্দোলন করছেন। আন্দোলন যে কেউ করতেই পারে, হয়তো ওনারাও করছেন, কিন্তু ভারতবর্ষে যে সংবিধান অনুযায়ী দেশটা চলছে সেই সংবিধানের 342 ধারা অনুযায়ী যে যে জাতিগোষ্ঠীকে শিডিউল ট্রাইব স্ট্যাটাস দেওয়া হয়েছে তার জন্য সুনির্দিষ্ট কিছু বিধিনিষেধ আছে, সুনির্দিষ্ট কিছু গুণাবলী আছে যেগুলো না থাকলে কোনো জাতিকে শিডিউল ট্রাইব ঘোষণা করা যায় না। তো মাহাতো কুর্মী ভাইয়েরা আন্দোলন করছেন বিগত 1-2 বছর ধরে, কিন্তু কোনোভাবেই তারা ওই উপাদানগুলোকে কোনোভাবেই ফুলফিল করতে পারছেন না। ফলে আমরা দেখেছি ঝাড়খণ্ডে কিন্তু 2004 সালে প্রথম দাবি পাঠানো হয়েছিল কেন্দ্র সরকারের কাছে, ঝাড়খণ্ড সরকার পাঠিয়েছিলেন কুর্মী মাহাতোদেরকে এসটি করার জন্য। সেটা ওই গ্রাউন্ডে ফিরে আসে যে ওরা আদিবাসী হওয়ার জন্য যে যোগ্যতার মাপকাঠি সেটা ফুলফিল করতে পারেনি। তার প্রায় 11 বছর পর 2015-তে আবার পাঠানো হয়েছিল কেন্দ্র সরকারের কাছে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে আদিবাসী কুর্মীদেরকে যাতে শিডিউল ট্রাইব স্ট্যাটাসটা দেওয়া হয়। সে একই গ্রাউন্ডে সেটা কিন্তু ফিরে আসে, তারপরে ওখানে আন্দোলনটা সেই অর্থে থেমে যায়। তা এই পশ্চিমবঙ্গে আমরা দেখলাম 2017 সালে প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী ডিও লেটার পাঠিয়ে, তৎকালীন আদিবাসী উন্নয়ন মন্ত্রী জুয়েল ওরাও ছিলেন কেন্দ্রে, তার দপ্তরে পাঠানো হয়েছিল চিঠিটা এই মাহাতো কুর্মীদেরকে যাতে শিডিউল ট্রাইব স্ট্যাটাস দেওয়া হয়। তো সেই চিঠিটাও যথারীতি ফেরত আসে একটা কমেন্ট দিয়ে। কমেন্টটা এটাই যে আদিবাসী হওয়ার জন্য যে মাপকাঠি, যোগ্যতার মাপকাঠি ভারত সরকারের ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউট করেছেন সেটা সারা ভারতবর্ষে মানা হয়, সেই অনুযায়ী এরা কোনোভাবেই শিডিউল ট্রাইব হতে পারবে না। এরকম পরপর 4টে চিঠি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গেছিল কেন্দ্র সরকারের কাছে যাতে মাহাতোদের দাবিটা মানা যায়। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কেন্দ্র সরকারের ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউট, যেটা মিনিস্ট্রি অফ ট্রাইবেল অ্যাফেয়ার্সের আন্ডারে, তারা একই কথা লিখে পাঠিয়েছেন। তবে একটা নতুন কথা এবার জুড়ে দিয়েছেন ওনারা, যে আপনারা আগে যেসব চিঠি পাঠিয়েছেন সেখানে যা যা যুক্তি দেখিয়েছেন সেই যুক্তির তো আমরা উত্তর দিয়েছি, এখন যেটা পাঠিয়েছেন সেটা একই, সুতরাং আমরা এটাতে নতুন করে কোনো কমেন্টস করছি না। কাজেই আপনারা যা যা যুক্তি দেখিয়ে মাহাতোদেরকে শিডিউল ট্রাইব লিস্টে অন্তর্ভুক্ত করতে চাইছেন তার জাস্টিফিকেশান আপনাদের দিতে হবে। এখন ওই জাস্টিফিকেশনের জায়গায় আটকে গেছে। তো এই সব কারণের জন্যই আমাদের 8 তারিখের বন্ধটা ডাকা হয়েছিল। রাজ্যের 40টা তালিকাভুক্ত আদিবাসী সম্প্রদায়, শিডিউল ট্রাইবস, এদের 36টা সংগঠন একসঙ্গে মিলিত হয়ে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল
এবং সেটারও একটা গুরুত্বপূর্ণ সদস্য আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যেটা আদিবাসী সোশিও এডুকেশনাল কালচারাল অ্যাসোসিয়েশন। তা ওখানেও আমরা এই একক ইস্যুতেই আমরা আন্দোলনটা করেছি এবং সম্পূর্ণ এটা সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে। কারণ সরকার ভালো করেই জানে যে মাহাতো কুর্মীরা শিডিউল ট্রাইব স্ট্যাটাস কোনোভাবেই পেতে পারে না, অন্তত এখন যে ক্রাইটেরিয়া আছে। এবং লকুর কমিটি 60-এর দশকে যে ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছে সেই ক্রাইটেরিয়াটা 1950 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের তৈরি করা ক্রাইটেরিয়ার মতো করেই করা হয়েছে এবং লেটেস্ট যে তার মাপকাঠি সেগুলো কোনোটাই কোয়ালিফাই করতে পারছে না। সেই কারণের জন্য আমরা রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধেই আমরা আন্দোলনটা করার জন্যই আমরা মেনলি 8 তারিখে বন্ধটা ডেকেছিলাম। এখানে আমি একটা জিনিস একটু পড়ে শোনাতে চাইছি, যেখানে মেন ক্রাইটেরিয়া কি কি আছে। দ্য মেন ক্রাইটেরিয়া অ্যাডপ্টেড ফর স্পেসিফাইং কমিউনিটিজ অ্যাজ দ্য শিডিউল ট্রাইবস ইনক্লুড ট্রেডিশনাল অকুপেশন অফ এ ডেফিনাইট জিওগ্রাফিক্যাল এরিয়াজ, দ্যাট ইজ জিওগ্রাফিক্যাল লোকেশন। তারপরেই বলছে ডিস্টিংটিভ কালচার হুইচ ইনক্লুডস হোল স্পেকট্রাম of tribal way of life, that is language, customs, traditions, religious beliefs, arts and crafts, etc. 3 নম্বর হচ্ছে primitive trades depicting occupational pattern, economy, etc. Number 4, signs of contact with the communities at large and lack of educational and techno-economic development. এই যে 5টা মাপকাঠি এসটি হওয়ার জন্য ভারত সরকার ঠিক করে দিয়েছেন, এই জায়গাতে মাহাতোরা আসতে পারছেন না। একটু খুলে বললে এটা বলা যায়, ওদের নির্দিষ্ট কোনো ভাষা নেই, নির্দিষ্ট কোনো লিপি নেই, নির্দিষ্ট সোশ্যাল কাস্টম ওদের নেই। ভারতের অন্যান্য আদিবাসী যারা তালিকাভুক্ত হয়েছে তাদের কিন্তু সেটা আছে। এই যেমন সাঁওতালদের মধ্যে আজনার মানে নিজের বউয়ের থেকে যে বড় তাকে তার সাথে ইয়ার্কি ঠাট্টা করা যায় না, ভাইয়ের বউয়ের সাথে ইয়ার্কি ঠাট্টা করা যায় না। এই যে সোশ্যাল কাস্টম, এই যে এই রীতিনীতি এবং শ্বশুর সম্পর্কে জামাই সম্পর্কের সাথে বিন বলে কথা হয়, অন্য সময় এটা ইউজ করা হয় না। এই যে সোশ্যাল কাস্টম এটা আছে। আলাদা রিলিজিয়ান আছে, সারি ধর্ম, আলাদা সমাজ ব্যবস্থা আছে, মাঝি, নায়কে, গোডের, জগ মাঝি। এই যে সেপারেট সোশ্যাল সিস্টেম যেটা বলেছে হুইচ ইনক্লুডস হোল স্পেকট্রাম অফ ট্রাইবাল ওয়ে অফ লাইফ, এই জিনিসগুলো ওনাদের নেই। এবং ওনারা হিন্দুদের সমাজ, হিন্দুদের ধর্ম, হিন্দুদের সোশ্যাল কাস্টমগুলো ফলো করেন। এই কারণের জন্য বারবার ফিরে এসেছে। কেননা ওনারা পৈতা কেন ধারণ করতেন সেই ক্লারিফিকেশানটাও চাওয়া হয়েছে, আমরা শুনেছি। এইসব কারণের জন্য আমাদের 8 তারিখের বন্ধটা পরিষ্কার ছিল যে সরকার মাহাতোদেরকে ঝুলিয়ে রেখেছে। সোজা কথা বললে গদা বাংলা বলছে ঝুলিয়ে রেখেছে। ওরা ভালো করেই জানে যা ক্রাইটেরিয়া আছে তাতে মাহাতোরা এসটি হতে পারবে না, কিন্তু ভোট বড় বালাই, ভোট পেতে হবে, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাখছে। আর মাহাতো ভাইরাও ভালো করেই জানেন যারা ওদের সিরিয়াস, যে ওরা কিন্তু এসটি কোনো কালেই ছিল না। এক সময় ব্রিটিশ আমলে কোন সময় কেন ছিল এবং সেটা কেন হটিয়ে দেওয়া হলো ওনারাও সেটা হয়তো জানেন। যার জন্য দেশ স্বাধীন হওয়ার পর যখন ভারতবর্ষে সংবিধান চালু হলো 1950 সালের 26 জানুয়ারি, তখন থেকে একবারও কিন্তু ওনারা শিডিউল ট্রাইব লিস্টে আসেননি। সেই জন্য আমাদের আন্দোলনটা মূলত ছিল রাজ্য সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে, মাহাতো কর্মীদের বিরুদ্ধে নয়। এটা বন্ধটা আমাদের সার্বিক সফল হয়েছে। আমরা এতদিন অরাজনৈতিক সংস্থা হওয়ার কারণে আমরা সে অর্থে বন্ধ ডাকিনি, কিন্তু এবারে আমরা বন্ধটা ডেকেছিলাম। যদিও রাজনৈতিক দলের যেভাবে বন্ধ হয়, আমাদের বন্ধটা ঠিক চরিত্রগতভাবে ওই রকম ছিল না। কারণ আমরা কোথাও কোনো জোর জুলুম করিনি, আমরা জরুরি পরিষেবাগুলোকে ছাড় দিয়েছি। এমনকি যা ছেলেগুলো পরীক্ষা দিতে যাচ্ছে তাদেরকেও আমরা রাস্তা থেকে ছেড়ে দিয়েছি, তাদেরকে সুন্দর করে রাস্তা করে দিয়েছি। এমনকি যেটা রাজনৈতিক দলরা করেন না সেই জিনিসও আমরা করেছি।
আমাদের দু জায়গায় আমাদের বর্তমান ভারতে পশ্চিমবঙ্গের শাসক দলের ওদের সর্বভারতীয় সম্পাদক আমাদের মিছিলে আটকে গেছিলেন। আমাদের লোকেরা কিন্তু নেতৃত্বটাকে পথ করে দিয়েছে। এমনকি বিরোধী দলনেতা ওদের একজন, উনিও কিন্তু আটকে গেছিলেন, ওনাকে রাস্তা করে দিয়েছেন। মানে আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনেছি, লোকের কাজের গুরুত্ব বুঝে আমরা ছেড়েছি। আমরা আমাদের প্রতিবাদটাকে জনগণকে জানাতে পেরেছি। আমরা জনজীবন স্তব্ধ করার উদ্দেশ্য আমাদের ছিল না। সেই জন্য চরিত্রগত পার্থক্য এটাই, আমরা অত্যন্ত দায়িত্বশীল নাগরিকের মতো বনধটা পালন করেছি। আর সরকারকে জানান দেওয়ার জন্য রাস্তাগুলো অবরোধ করেছি এই কারণের জন্যই যে আমাদের দাবিটা যেন মানা হয়। সরকার যাতে কোনোভাবে জাস্টিফিকেশনের নামে সরকারি মাপকাঠিটাকে কোনোভাবে যেন শিথিল না করা হয় কোনো একটা কমিউনিটিকে এসটি করার জন্য। সে দাবি করতেই পারে, কিন্তু সরকারি মাপকাঠিটাকে কোনোভাবেই যেন সেটাকে শিথিল না করা হয়, এটাই ছিল আমাদের মূল দাবি। সমাজের পক্ষ থেকে অনেকে দাবি করছেন যে আপনাদের আন্দোলন নাকি কর্মী বিরোধী, এ সম্পর্কে কী বলবেন? এটা আমি বলবো, যারা বলছেন তারা তাহলে আন্দোলনের মূল রূপরেখাটা জানেন না, বা ইচ্ছাকৃতভাবে এই দুই সম্প্রদায়ের যে ভ্রাতৃত্ববোধ সেটাকে ভাঙতে চাইছেন। আজ অবধি ভারতবর্ষে সাঁওতাল জাতি বা শিডিউল ট্রাইবস যারা আছে তারা কিন্তু অন্য জাতির এগেনস্টে কোনো আন্দোলন লড়াই করেনি। যা কিছু করেছে সরকারের নীতির বিরুদ্ধে। সেই যখন আপনি আজ থেকে 250 বছর পেছনে যদি চলে যান, তিলকা মুর্মু যখন প্রথম আন্দোলন করেছিলেন 1770 সালে শুরু করলেন, সেটা সম্পূর্ণ ব্রিটিশ সরকারের ভ্রান্ত অর্থনীতির জন্য খাজনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, কোনো জাতির বিরুদ্ধে নয়। এবং তারই জেদ ধরে আমাদের রঘুনাথ সিং ভূমিক নেতা আন্দোলন করেছেন, সিধু কানুরা আন্দোলন করেছেন, বিরসা মুন্ডারা আন্দোলন করেছেন। আদিবাসী যে এত দিকপাল আমাদের অগ্রণী, এরা কিন্তু কোনো জাতির বিরুদ্ধে করেননি, এরা সরকারের নীতির বিরুদ্ধে করেছেন। যার জন্য সাঁওতাল বিদ্রোহ, যেটা পৃথিবীর ইতিহাসে বৃহত্তম গণ আন্দোলন বলে এখনও স্বীকার করা হয় বিশ্বের ইতিহাসে, সেই সাঁওতাল বিদ্রোহ, যেটা এবছর 30 জুন 169তম বিদ্রোহ দিবস আসছে, সেটাকে আমরা স্মরণ করেই বলতে পারি আমাদের বিদ্রোহটা ছিল সম্পূর্ণ সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে, যেটা সিধু কানুরাও করেছিলেন। সুতরাং কুর্মী জাতির বিরুদ্ধে আমরা আন্দোলনটা করছি না, আমরা কুর্মী জাতির অযৌক্তিক দাবির বিরুদ্ধে করছি। দাবিটা অযৌক্তিক, আর সরকারকে সেটা আমরা জানাচ্ছি। আমরা কোথাও দেখবেন কোনো কুর্মীর বিরুদ্ধে আমরা কিছু বলিনি, বরং আমরা কুর্মী জাতির এই জিনিসটা করছি, ওনাদের যাতে সুমতি হোক, ইতিহাসটাকে যেন বিকৃত না করে। আমরা দেখলাম রঘুনাথ মাহাতো বলে আজ অব্দি কোথাও আমরা ইতিহাসে খুঁজে পাইনি, হঠাৎ করে তাকে একটা শহীদ এবং মহান বানিয়ে প্রচার শুরু হয়েছে, এবং কিছু রাজনৈতিক দল সেটাকে মদত দিচ্ছেন। আর একইভাবে সাঁওতাল বিদ্রোহের আরেকজন চানকু মাহাতো নামে কাকে তুলে ধরেছেন। আমরা ইতিহাসে এত পড়াশোনা করলাম, কোথাও এই নামটা আমরা খুঁজে পাচ্ছি না। যদি থাকতো অন্তত স্বাধীন হওয়ার 75 বছর পর্যন্ত অপেক্ষা করা হতো না, নিশ্চয়ই তার আগেও ওনারা বলতেন, কিন্তু ওনারা বলতে পারেননি। কিন্তু কি বলবো, এখানটা আমাদের কুর্মী ভাইদের সততার প্রতি আমাদের একটা সন্দেহ লাগছে। কেননা এই যে ফেক সার্টিফিকেট যতগুলো বেরিয়ে এসছে এ যাবৎ যা পাওয়া যাচ্ছে তথ্য, প্রায় 3 থেকে 3.5 লক্ষ ইস্যু হয়েছে। এটা কিন্তু বেশি দিনের তথ্য নয়, জাস্ট বিগত 12-14 বছরের তথ্য, যে এতগুলো ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে। তার মধ্যে প্রায় 60% এই মাহাতো কুর্মী কমিউনিটিরা বেনিফিটটা পেয়েছে, এবং অন্যান্য জাতির মানুষরাও পেয়েছে। সেই জন্য আমাদের আন্দোলনটা এটার বিরুদ্ধেও ছিল, সরকার যাতে একটা বিচার বিভাগীয় তদন্ত করেন যে আদিবাসী হওয়ার আগেই যে কমিউনিটিরা আদিবাসীদের চাকরি এবং পড়াশোনার সুযোগ চুরি করছেন তাদেরকে যাতে ওনারা বিরত করেন, এবং সরকার দপ্তর যাতে ওখানে ইনভলভটা না হয়। সেই জন্য ঘটনাচক্রে এখানে অনুঘটকের কাজ করছে। ওরা ব্রাহ্মণ্যবাদী সমাজে থাকতে থাকতে
কর্মী ভাইদের এই সমস্যাটা হয়তো হয়ে গেছে যে না বলে কারোর জিনিস নেওয়াটাকে চুরি করা বলে, তো তাহলে ভুল তথ্য দিয়ে যে সার্টিফিকেট আদায় করে চাকরি বা পড়াশোনার সুযোগ ওনারা নিয়েছেন, শুধু ওনারা নয়, ওনাদের সাথে সাথে আমরা দেখেছি মণ্ডল, চক্রবর্তী বা অন্যান্য যারা আদিবাসী নয় তারাও এসটি সার্টিফিকেট জোগাড় করেছে, ভুয়ো এসটি সার্টিফিকেট, এবং চাকরি করছেন। সেটা সরকার দেখছে না। আমাদের মূল দাবি কিন্তু সরকারের কাছে, সরকার কেন তার দায়িত্ব পালন করছে না। সুতরাং কোনো কমিউনিটির বিরুদ্ধে আদিবাসী কিন্তু আন্দোলন করেনি। আচ্ছা, এখানেই তো বলা যায় যে কুর্মী সমাজের নেতারা, এই যে কুর্মীরা আপনি যেটা বললেন যে অনেকে এসটি হয়েছে, এই নিয়ে কুর্মী নেতারা কিছু বলছে না কেন, আপনি কি বলেন? আমি ওটা বললাম যে কর্মী নেতৃত্বের মধ্যে আমি মনে করছি একটা বায়াসনেস এসে গেছে। একটা স্বজাতিপ্রীতি থাকা ভালো, কিন্তু তারও একটা নিয়ম নীতি থাকা দরকার। এবার স্বজাতিপ্রীতি দেখাতে গিয়ে সততাকেও যদি জলাঞ্জলি দেওয়া হয়, এটা কিন্তু সঠিক পথ নয়। কারণ একটা আমি আদিবাসী নই, তবু আদিবাসী দাবি করে সুযোগটা নিলাম, এর মধ্যে সততার কোনো জিনিস নেই। আর সেই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য সরকারও সমানভাবে দায়ী। সেই জন্য আমি মনে করছি ওনাদের এটা বলা উচিত যে যেটা আমাদের নয় আমরা সেটা নেব কেন। কারণ এখনও কর্মীরা আদিবাসী হননি, ওনারা যে জোর করে ব্যবহার করছেন আদিবাসী কর্মী, এবং কিছু মিডিয়াও সেই কথাটা ব্যবহার করছে। স্যার, ওইটাই লক্ষ্য করা যাচ্ছে যে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ এবং বিভিন্ন সংবাদপত্র সবাই বলতে শুরু করেছে, লিখতে শুরু করেছে আদিবাসী কর্মী সমাজ। তো কর্মীরা তো এখনও আদিবাসী হয়নি, তো হঠাৎ এরা এইভাবে ওদেরকে হাইলাইট করতে চাইছে কেন আদিবাসী বলে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আমি বলবো প্রত্যেকের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে। কারণ ওরা চাইছে কর্মীরা খুব একাট্টা হয়েছে, তা ওদের ভোটটা পাওয়ার জন্য আমাকে ওদের পক্ষে বলতে হবে। যার জন্য কাল্পনিক চরিত্রকে মহাপুরুষ বানিয়ে আদিবাসীদের ইতিহাস চুরিটাও কিন্তু এক ধরনের জালিয়াতি। কেননা যেটা নয় সেটাকে জোর করে চালিয়ে দেওয়া, সেটাও কিন্তু এক ধরনের অন্যায়। কারণ অনেস্টি বলে যে জিনিসটা আছে, সততা, সেই সততাটা এখানে থাকছে না আমরা দেখছি। আর আদিবাসী এখনও হয়নি, তবু মিডিয়ারাও বলতে শুরু করলো, এমনকি আমাদের সরকারি লোকরা, আমাদের নেতা মন্ত্রীরা পর্যন্ত বলতে শুরু করেছে যে আদিবাসী কর্মী সমাজ। এই টার্ম বা এই শব্দবন্ধটা সম্পূর্ণ ভুল, এটা ভুলভাবে প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, আবার এখন লক্ষ্য করা যাচ্ছে যে কর্মী ভাইরা বা কর্মী জাতিরা যারা আন্দোলন করছে তাদের সবার মাথায় দেখছি হলুদ পাগড়ি বা সাসাং দাহড়ি। এই হলুদ পাগড়িটা কি কর্মী জাতির, আপনি কি বলেন? না না, কর্মী জাতির কাস্টমসে এটা কোনো দিন আমরা দেখিনি, ওটা নেই। কেননা সাঁওতাল জাতিরা হলুদ যে পাগড়িটা ব্যবহার করে সেটাও পাবলিকলি ব্যবহার করার কথা নয়, কোনো একটা সংগঠন আমাদের সেটা ব্যবহার করছে। এটা সাঁওতালদের বিয়ের সময় মেনলি এটা জগমাঝিকে দেওয়া হয়। তা সাঁওতাল সোশ্যাল কাস্টমে এটা আছে। হলুদ পাগড়ির আলাদা একটা মাহাত্ম্য আছে, এর একটা ধর্মীয় পরিচয় এটা বহন করছে। তো সেই হলুদ পাগড়িটাকে অপব্যবহার করছে। নিজেদেরকে আদিবাসী প্রমাণ করতে গিয়ে কর্মী ভাইরা হলুদ পাগড়ির মর্যাদা ক্ষুণ্ণ করছেন। আমার তো মনে হয় সাঁওতাল সংগঠন বা আদিবাসী সংগঠনদের এটা প্রতিবাদ করা উচিত যে এইভাবে হলুদ পাগড়িকে অপব্যবহার করাটা ঠিক নয়। আপনারা জাতিসত্তা রক্ষার আন্দোলন করুন, সে তো জাতিসত্তা রক্ষার আন্দোলন তো করার জন্য আদিবাসী হতে কে বলেছে? আপনার নিজস্ব জাতির যা যা আছে সেই সত্তাটা রক্ষা করুন, জাতিসত্তা রক্ষা পাবে। কিন্তু জাতিসত্তা রক্ষার জন্য আদিবাসী হতে হবে, আদিবাসীদের ধর্মীয় বিষয়টাকে একটু বিকৃত করবেন, এটা তো ঠিক নয়। আচ্ছা, আর একটা জানতে চাইছি, হাইকোর্টে কর্মীদের কেস রিজেক্ট হয়ে গেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ওটা কেসটা রিজেক্ট হওয়ার একটা গ্রাউন্ড আছে। আপনারা জানেন যে যে নীতি ঠিক করা হয়েছে এসটি করার জন্য, এখন মণিপুরে একটা কেস হচ্ছে, আপনারা জানেন, ওখানে মেইতি আদিবাসী গোষ্ঠী এসটি হওয়ার জন্য আন্দোলন করছে। এবার ওরা কেস করেছিল, সেই কেসে হাইকোর্ট, মণিপুর হাইকোর্ট
রাজ্য সরকারকে একটা ডাইরেক্টিভ ইস্যু করেছিলেন যে এদেরকে করা হোক। এবার পরে ডাইরেক্টিভ ইস্যু করার পর সে ডাইরেক্টিভ অনুযায়ী কাজ করতে গিয়ে দেখা গেল যে রাজ্য সরকারের এটা ক্ষমতায় নেই। পরে এটাও দেখা গেল যে কোর্টেরও সেটা ক্ষমতায় নেই এরকম অর্ডার ইস্যু করার। সেই ব্যাপারেই আমাদের ভারতের চিফ জাস্টিস DY চন্দ্রচূড় একটা অসাধারণ কথা বলেছেন। এটা সম্ভবত দি হিন্দু পত্রিকাতে 6 তারিখ মে মাসে সেটা বেরিয়েছিল। আমি অল্প একটু পড়ে শোনাচ্ছি উনি কি বলেছেন। আমরা রাজ্য সরকারকে 16 মে তারিখে আশেকার পক্ষ থেকে যে চিঠিটা দিয়েছিলাম, কুর্মীরা যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিলেন হাইকোর্টে, তার পরিপ্রেক্ষিতে এই চিঠিটা দিয়েছিলাম। সেখানে আমরা এই কথাটাও লিখেছিলাম। ওখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে কথাটা বলেছেন রিগার্ডিং অল্টারেশন এডিশন অফ শিডিউল ট্রাইব লিস্ট, উনি যেটা বলেছেন সেটা আমি পড়ে শোনাচ্ছি। উনি বলেছেন এখানে, আচ্ছা চিঠির থেকেই বলছি, উই কোট দ্য রিসেন্ট স্টেটমেন্ট অফ হিজ লর্ডশিপ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অন দ্য ম্যাটার। দ্য হিন্দু ম্যাগাজিনে উনি বলেছেন এ হাইকোর্ট ডাজ নট হ্যাভ পাওয়ার টু ডাইরেক্ট চেঞ্জেস ইন শিডিউল ট্রাইব লিস্ট। কমেন্টিং অন দ্য মণিপুর সিচুয়েশন, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া asked why a 2000 Constitution bench verdict which held that court cannot add or subtract ST list which was not shown in মণিপুর হাইকোর্ট। মানে মণিপুর হাইকোর্টকে এই জিনিসটা দেখানো হয়নি বলে যে ওইটা ঘটনা হচ্ছে 5 জাজেস বেঞ্চ 2000 সালে মহারাষ্ট্র হাইকোর্টে যেটা ইস্যু করেছিলেন, ওখানে সে 5 জাজেস কনস্টিটিউশন বেঞ্চে DY চন্দ্রচূড় একজন মেম্বার ছিলেন। উনি ওখানে বলেছিলেন যে এরা জাজমেন্টটা দিয়েছিলেন যে ওটা ওই জিনিসটা করতে পারে না। ওখানে উনি বলেছেন যে ওখানে যে জিনিসটা ছিল ইট ইজ দ্য প্রেসিডেন্ট, উনি যেটা বলছেন চন্দ্রচূড় এখানে বলেছেন দ্য চিফ জাস্টিস DY চন্দ্রচূড় ওরালি সেড এ হাইকোর্ট ডাজ নট হ্যাভ পাওয়ার টু ডাইরেক্ট চেঞ্জেস ইন শিডিউল ট্রাইব লিস্ট। ইট ইজ presidential power to designate a scheduled caste। উনি এই কথাটা বলেছেন। এবং উনি যে আরেকটা আর পরের পেজে আমি যাচ্ছি, পরের পেজে যেটা বলেছেন লাস্ট যে কথাটা, ওটা হচ্ছে, আমি 1 মিনিট সময়টা নিচ্ছি। এই জিনিসটা দেখছি ওখানে কোনোভাবেই রাষ্ট্রপতি বা পার্লামেন্ট ছাড়া এই চেঞ্জটা করতে পারে না, কিন্তু সেই জিনিসটা এখানে করার চেষ্টা চলছে। তো সেই জিনিসটা আমরা কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। এখানে উনি বলেছেন শিডিউল ট্রাইবটা ওটা চেঞ্জ করতে পারে না। দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অবজার্ভ, হ্যাঁ উনি ওটা অবজার্ভ করেছেন। বলছে আর্টিকেল 342(1) অফ দ্য কনস্টিটিউশন ইজ ক্লিয়ার, দ্য পাওয়ার ইজ এন্টায়ারলি দ্যাট অফ দ্য প্রেসিডেন্ট। ইট ইজ নট ওপেন টু স্টেট গভর্নমেন্ট or courts or tribunal or any other authority to modify, amend or alter the list of the scheduled tribe specified in the notification issued under clause 1 of article 342 of the constitution bench in state of Maharashtra versus Milind had held in November 2000। এই লিড কেসটা তুলে আমাদের DY চন্দ্রচূড় সাহেব এই কথাটা বলেছেন। এই কারণের জন্য আমরা এই চিঠিটা দিয়েছিলাম এবং হাইকোর্টও কিন্তু সেম গ্রাউন্ডে এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটাকে রিজেক্ট করে দিয়েছে এবং ওরা বলেছে এটা সম্ভব নয়। কাজে ওদের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা খারিজ হয়ে গেছে আমাদের কলকাতা হাইকোর্টে এবং সেটা কোনোভাবেই ST হতে পারছেন না। এ পর্যন্ত এটাই করলাম। পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে পূর্ণেন্দু বসু মহাশয় একটা স্টেটমেন্ট দিয়েছেন পুরুলিয়া গিয়ে। ওনা কর্মীদেরকে বলেছেন আপনারা যা স্টেটমেন্ট দেবেন আমরা ওইটাই কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দেব। তো এই বিষয়ে আপনি কি বলেন? আমি বলবো এই মন্তব্য বা এই বিবৃতিটা সম্পূর্ণ কিন্তু দায়িত্বজ্ঞানহীন বলছি এই কারণে, ওই রকম জায়গা থেকে এটা বলা ঠিক নয়। কারণ যারা দাবি করছে
তারা যেমন চাইবে সেভাবে কি রিসার্চ ফাইন্ডিংস চেঞ্জ করা যায়? আপনারা দেখুন, রিসার্চের যা সিস্টেম, একজন গবেষক গবেষণা করে যেটা বার করে, এবার সেটা কোনো প্রতিষ্ঠান একবার স্বীকৃতি দিলে সেই গবেষণার সার বস্তু কোনোভাবেই পাল্টে দেওয়া যায় না, কমা পূর্ণচ্ছেদ পর্যন্ত পাল্টে দেওয়া যায় না। তো সেখানে কি জাস্টিফিকেশন দেবে আর নতুন করে তার উপরে কি লিখবে? কারণ যারাই গবেষণা করেছে এটা সব গবেষকরা এখানে বসে আছে, কোনো রাজনীতিবিদ কিন্তু ওরা বসে নেই। যারা এই রিসার্চ ফাইন্ডিংসগুলো বার করেছেন, দোজ হু হ্যাভ ড্রাফটেড দ্য ক্রাইটেরিয়া টু বিকাম শিডিউল ট্রাইব, অল আর অ্যাকচুয়ালি দ্য রিসার্চ স্কলার। কেউ সোশিওলজিস্ট, কেউ অ্যানথ্রোপোলজিস্ট, কেউ লিঙ্গুইস্ট, বিভিন্ন বিষয়ের বিভিন্ন শাখার যারা দিকপাল পণ্ডিতরা তারা গবেষণা করে এটা বার করেছেন। কাজেই কোনো আন্দোলনকারী নিজের মতো করে জাস্টিফিকেশন দেবে, সেটা গ্রহণযোগ্য হবে না। এটা সাময়িক হতে ওদেরকে শান্তি দেওয়া যেতে পারে যে আমাদের কথাটা সরকার গুরুত্ব দিয়ে ভাবছে, সেটা বলতেই পারে। এখন সেই দিক থেকেই সম্ভবত পূর্ণেন্দু বসু সাহেব এই কথাটা বলেছেন, কিন্তু এই কথাটা এইভাবে বলাটা ঠিক নয়। কেননা সরকার সরকারিভাবে রিপোর্টটা পাঠাবে, দাবিদার নানা রকম দাবি করতেই পারে, কিন্তু সেই দাবি জাস্টিফিকেশন কি? ওরা তো এতবার পাঠিয়েছে, নতুন করে তার জাস্টিফিকেশনের কিছু নেই। এখন ওরা বলছে সেটা পাঠাবার চেষ্টা করছে, এটা কিছু না। এটা আমি মনে করছি এটা একটা রাজনৈতিক চাপের খেলা। সামনে পঞ্চায়েত ভোট, তার জন্য অনেক রকম চাপ সৃষ্টি হতে পারে, সেই জন্যই হয়তো উনি এটা বলেছেন। কিন্তু সত্যিকার অর্থে যদি সংবিধান মেনে করতে হয়, এই মুহূর্তে ওদের আদিবাসী স্ট্যাটাস পাওয়াটা শুধু কঠিন নয়, অসম্ভব হতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার, জোহার।